আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আজকের আলোচনায়। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সোয়া 3 বছরে 3টি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়িয়ে অনন্য রেকর্ড করে ফেলেছেন তিনি। তবে সে রেকর্ডের আড়ালে আছে 1.5 বছরের বেশি সময় ধরে পর্দার আড়ালে গৃহবন্দী হয়ে থাকার কাহিনীও। 2024 সালের অক্টোবরের শেষ দিকে ইউনূসের অনুসারীদের আন্দোলনের সময় বাংলাদেশের সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিল রাষ্ট্রপতির বিদায়ের ক্ষেত্র প্রস্তুত। তবে ওই সময় বিএনপি এবং দেশীয় কিছু পক্ষের অনীহায় শেষ পর্যন্ত ইউনূস ও তার অনুসারীদের চাওয়া পূরণ হয়নি। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও জামায়াত ইসলামী ও এনসিপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছিল। সে যাত্রায়ও টিকে যান তিনি। তখন সুযোগ থাকা সত্ত্বেও বিএনপি সরকার রাষ্ট্রপতি পদে পরিবর্তন করেনি। সূত্রগুলো বলছে এবার রাষ্ট্রপতি পদে পরিবর্তনের কথা ভাবছে বিএনপি সরকার। বিএনপির শীর্ষ মহলের একটি সূত্রে জানা গেছে, বিএনপি যে রাষ্ট্রপতি পদে পরিবর্তনের কথা ভাবছে সেটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জানিয়ে দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান বিএনপি সরকারের শীর্ষ মহলের সাথে রাষ্ট্রপতির যতটা ভালো সম্পর্ক দেখা গিয়েছিল, গত কিছুদিন ধরে সে সম্পর্ক আগের মতো নেই। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সরকারের শীর্ষ মহল থেকে বার্তা পেয়ে তিনিও মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির দপ্তর কিংবা বিএনপি শীর্ষ মহলের কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে মাত্রই সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে, সে কারণে 2 মাসের আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ থাকছে না। সেক্ষেত্রে স্পিকার কি তাহলে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পাচ্ছেন? তার চেয়ে বড় প্রশ্ন, ইউনূসের আমলে রাষ্ট্রপতির পদত্যাগ ঠেকানো বিএনপি নিজেদের ক্ষমতায় যাওয়ার 5 মাস পর কেন রাষ্ট্রপতির পদে পরিবর্তনের কথা ভাবছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শুধু ক্ষমতার পট পরিবর্তনই হয়নি, দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। সে কথার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছিল রাষ্ট্রপতির সাক্ষাৎকারে। বিএনপি ক্ষমতা আসার মাত্র 6 দিনের মাথায় চলতি বছরের 23শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাক্ষাৎকার ছাপা হয়েছিল দৈনিক কালের কণ্ঠে। কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক ওই সাক্ষাৎকারের শুরুতেই জানতে চেয়েছিলেন রাষ্ট্রপতি কেমন আছেন। জবাবে মোহাম্মদ ইউনূসের শাসনের অবসান হওয়ায় বাংলাদেশের সাংবিধানিক পদের সর্বোচ্চ এই ব্যক্তিটির কণ্ঠে ছিল হাঁপ ছেড়ে বাঁচার দীর্ঘশ্বাস। বলেছিলেন, নির্বাচনের পর সপ্তাহখানেক ধরে বেশ ছিলেন তিনি। মুহূর্তে এক রহস্যের হাসি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন ইউনূসের আমলের 1.5 বছর ধরে বঙ্গভবনে গোপন মবের চেষ্টাগুলোর কথা। ওই 1.5 বছর তিনি কোনো আলোচনায় ছিলেন না, অথচ তাকে নিয়ে চলে নানা চক্রান্ত। রাষ্ট্রপতি কালের কণ্ঠকে দেয়া সাক্ষাৎকারে অভিযোগ করেছিলেন, দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছিল ইউনূসের আমলে। রাষ্ট্রপতি এটাও বলেছিলেন, তার উপর দিয়ে ইউনূসের আমলে যে ঝড় গেছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কি না তা তিনি জানেন না। দর্শক, 2024 সালের 22 অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ইউনূসের অনুসারীরা বঙ্গভবন ঘেরাও করেছিল। বাংলাদেশের প্রথম সারির দৈনিকগুলোর শিরোনাম ছিল রাষ্ট্রপতির চলে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত। তবে রাষ্ট্রপতি জানিয়েছিলেন, ওই সময় বিএনপির অনীহার কারণে শেষ পর্যন্ত ইউনূসের সরকার সফল হতে পারেনি। রাষ্ট্রপতিকে অপসারণ করতে না পেরে তখনকার অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতিকে বঙ্গভবনে এক ধরনের গৃহবন্দী করে ফেলেছিলেন। বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে মৌখিক নির্দেশে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছিল। চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি, এমনকি ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগের কথা জানিয়েছিলেন রাষ্ট্রপতি। বিএনপি ক্ষমতা আসার পর রাষ্ট্রপতি এবং বঙ্গভবনের অবস্থার উন্নতি ঘটে। প্রেস উইং সহ ইউনূসের আমলে বাদ দেওয়া অনেক সুবিধা রাষ্ট্রপতির দপ্তরকে বিএনপি সরকার ফিরিয়ে দিয়েছিল। বিএনপি নির্বাচনে জেতার পর রাষ্ট্রপতি পদে পরিবর্তন হচ্ছে এবং রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য নেতাদের নামও বাংলাদেশের গণমাধ্যমে ছাপা হয়েছিল। শুরুর দিকে বিএনপির শীর্ষ মহলের সাথে রাষ্ট্রপতির ভালো সম্পর্কের বিষয়টি লক্ষ্য করা গিয়েছিল। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একসাথে ঈদের নামাজ পড়েছেন, শহীদ মিনার ও স্মৃতিসৌধে একসাথে
শ্রদ্ধা জানিয়েছিলেন। এমনকি স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছিলেন। এর মধ্যে গত মে মাসে স্ত্রীকে নিয়ে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য লন্ডনও গিয়েছিলেন। রাষ্ট্রপতির দপ্তরের সূত্রগুলো বলছে, বিএনপি ক্ষমতায় আসার পর সুসম্পর্কের যে লক্ষণগুলো দেখা গিয়েছিল, গত 1 মাস ধরে সে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের সংবিধানের 48-5 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো বড় বিদেশ সফর শেষে রাষ্ট্রপতিকে অবহিত করা প্রধানমন্ত্রীর জন্য একটি আইনি বাধ্যবাধকতা। আবার যে কোনো দেশের সাথে চুক্তি হলে সেটি সম্পর্কে রাষ্ট্রপতির মাধ্যমে সংসদকে অবহিত করতে হয়। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে মোহাম্মদ ইউনূস 15টি দেশ সফর করলেও কোনো সফর থেকে ফিরে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করেননি। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিতর্কিত বাণিজ্য চুক্তি করার সময় সংসদ না থাকলেও আইনি বাধ্যবাধকতা অনুযায়ী সে চুক্তি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ নিয়ে একটি সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বর্তমান বিএনপি সরকারের আমলে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন পর্যন্ত 2টি দেশ সফর করেছেন। মালয়েশিয়া ও চীন সফর শেষ করে দেশে ফিরে এখনো পর্যন্ত তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাননি। বঙ্গভবনের একাধিক সূত্র বলছে, গত 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার সময় জাতীয় সংসদে নজিরবিহীন ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। এমনকি এ সময় তাদের হাতে জুলাইয়ের গাদ্দার সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তখন বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানানো হলেও বিএনপি সে পথে হাঁটেনি। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাংবিধানিক মেয়াদ আছে 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত, কিন্তু এখন সরকারের শীর্ষ মহল নতুন রাষ্ট্রপতি নিয়োগের কথা ভাবছে। সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি পদে যে বিএনপি সরকার পরিবর্তন চাইছে সেই বার্তা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, রাষ্ট্রপতিও সে বার্তা পেয়ে মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন। বাংলাদেশের সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে 3 ভাবে সরিয়ে দেওয়া যেতে পারে। একটি হলো সংবিধানের 52 অনুচ্ছেদে বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করে রাষ্ট্রপতিকে অভিশংসন করা। আবার সংবিধানের 53 অনুচ্ছেদ অনুযায়ী অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যায়। আরেকটি হলো রাষ্ট্রপতি নিজে থেকেই পদত্যাগ করতে পারেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নিজে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিবেন। দর্শক, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে, কিন্তু বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন গত 14 জুলাই শেষ হয়েছে। সংসদের পরবর্তী বা তৃতীয় অধিবেশন কবে বসবে সেই সুনির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সাধারণত সংবিধানের নিয়ম অনুযায়ী এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে সর্বোচ্চ 60 দিনের একটি বিরতি বা সময়ের ব্যবধান থাকার বাধ্যবাধকতা রয়েছে। সেই নিয়ম অনুযায়ী আগামী সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করা হতে পারে। রাষ্ট্রপতি কর্তৃক আনুষ্ঠানিকভাবে পরবর্তী সংসদ অধিবেশনের তারিখ ও সময় ঘোষণা করা হলে তা গণমাধ্যমে প্রকাশ করা হয়। সূত্রগুলো বলছে, সংসদের অধিবেশন যেহেতু চলমান নেই, সে কারণে এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অভিশংসনের সুযোগ নেই। বিএনপির একাধিক সূত্র বলছে, বিএনপি অভিশংসনের পথে হাঁটতে চায় না। সেটি বাংলাদেশের কোনো রাষ্ট্রপতির ক্ষেত্রে এখনো ঘটেনি। এমনকি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর সাথে বিএনপির সম্পর্কের টানাপোড়েন দেখা দিলে তিনিও পদত্যাগ করেছিলেন। সার্জিও গর ভারতে আমেরিকার রাষ্ট্রদূত। তিনি এই জুলাই মাসের শেষে ঢাকায় আসছেন। খবরটা নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এমনকি ঢাকার কূটনৈতিক মহলে একটু কান পাতলে শোনা যাবে ফিসফিসানি, কেন আসছেন সার্জিও গর? তার মানে হলো তিনি ঢাকায় যাচ্ছেন। সাধারণত এক দেশের রাষ্ট্রদূতরা অন্য দেশে যান না, বেড়াতে যেতেই পারেন, তবে সরকারি সফরে আসেন না। কিন্তু কথাটা হলো, এই বৃষ্টি বাদলার দিনে সার্জিও গর যে বেড়াতে আসছেন না বাংলাদেশে, সেটা স্পষ্ট। তাহলে কেন আসছেন? আসছেন এই জন্যেই যে ভারতে তিনি ট্রাম্প সাহেবের রাষ্ট্রদূত তো বটেই,
কিন্তু তার সঙ্গে আরও একটা গুরু দায়িত্ব তার কাঁধে দিয়েছেন ট্রাম্প। কারণ ট্রাম্পের বিশেষ আস্থাভাজন তিনি একই সঙ্গে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়াতে ট্রাম্পের বিশেষ দূত। যে পদে তার আগে ছিলেন সেই বিখ্যাত ডোনাল্ড লু, মনে আছে নিশ্চয়ই তার কথা। অবশ্য বাংলাদেশের অনেকেই তাকে বলবেন যে বিখ্যাত নন, কুখ্যাত। ভারতের মানুষের কাছে তিনি তেমন পরিচিত নন, কিন্তু বাংলাদেশে তিনি বেশ চেনা নাম, পরিচিত মুখ। কারণ শেখ হাসিনাকে গদিচ্যুত করার যে পরিকল্পনা ছিল ডিপ স্টেটের, সেই পরিকল্পনায় ডোনাল্ড লুর খুব বড় ভূমিকা ছিল। সেই ভূমিকাটা তাকে দেয়া হয়েছিল তার ওই বিশেষ পদটি দিয়ে, যে তিনি এশিয়া এবং মধ্য এশিয়ার তিনি বিশেষ দূত আমেরিকার। দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সরকারের প্রতিনিধি হয়ে এই মহাদেশে, এই উপমহাদেশে যা করবার আমেরিকার স্বার্থ রক্ষার, সেই কাজটি তিনি করেছেন। এই পদটির সঙ্গে দিল্লিতে দেশের রাষ্ট্রদূত হওয়াটা সার্জিও গরেরও উপরি পাওনা। এর অর্থ ভারতের সঙ্গে আমেরিকার যে আরও বড় দৃঢ় সম্পর্ক চায় আমেরিকা, এটা তারই প্রমাণ। এটা ঠিকই যে রাশিয়ার তেল কেনা আর বাণিজ্য শুল্ক নিয়ে দুদেশের সম্পর্কে কিঞ্চিত দূরত্ব তৈরি হয়েছে, তবু জিওপলিটিক্সের স্বার্থে ভারত আমেরিকার পাশাপাশি থাকাটা যে দুদেশের জন্যে খুব জরুরি, এটা দুটো দেশই জানে। আর সেই জানাটা আরও গভীর হয়েছে 1.5 মাস আগে ফ্রান্সে G7 বৈঠকের সময় থেকে। তাই যখন আমেরিকা দেখল গ্যালারির দিকে তাকিয়ে খেলার তাগিদে হোক আর দেশের মানুষের মনে সযত্নে লালিত ভারত বিরোধিতার আগুনে ইন্ধন দিতে হোক, তারেক রহমান সরকার পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করছে, আমেরিকা বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামায়নি, আদৌ মাথা ঘামায়নি। তারেক রহমান যদি তার প্রথম বিদেশ সফর পাকিস্তানের করতেন, তাহলেও ওয়াশিংটন কিছু বলতো না। কারণ ভারতের সঙ্গে যত ভালোবাসাবাসি থাকুক না কেন, ভারতকেও তো চাপে রাখতে চায় আমেরিকা। এটাই রাজনীতি, এটাই জিওপলিটিক্স। কিন্তু তারেক রহমান পাকিস্তান সফরে না গিয়ে গেলেন চীনে। লক্ষ্য ছিল চীন দিয়ে তিনি সফর শুরু করবেন প্রধানমন্ত্রী হয়ে। তবু মালয়েশিয়াতে পা রাখলেন একটু ছেলে ভোলানো গান গাইতে। বলতে চাইলেন, কই চীন দিয়ে তো শুরু করি নাই, বাংলাদেশ নিরপেক্ষ, চীন ভারত সমদূরত্ব। এই সমদূরত্বটা মানে এই যে চীন সফর আমেরিকার সহ্য হয়নি। বাংলাদেশের এই চীন প্রেমকে আমেরিকা ভালো লাগেনি। তিস্তা নিয়ে, পদ্মা নিয়ে, লালমনিরহাট নিয়ে, মংলা বন্দর নিয়ে, এসিজেড নিয়ে, যুদ্ধ বিমান কিনা নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের এই মাখামাখিটা। আমেরিকা ও ভারত দুদেশেরই সন্দেহ গোপন চুক্তি হয়ে গেছে চীনের সঙ্গে। এরপর চীন থেকে ফিরে তারেক রহমান নিজেকে বুদ্ধিমান ও নিরপেক্ষ দেখাবার জন্যে ভারত সফরে আসার ইচ্ছা ব্যক্ত করলেন। প্রস্তাব পাঠালেন দিল্লি আসবেন। ভারত সাফ বলে দিল আসতে হবে না। কূটনৈতিক বার্তা চলে গেল, ভুলে যাও গঙ্গার জল, তিস্তার জল, বাণিজ্য চুক্তি, ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি, এসব আর কিচ্ছু ফিরিয়ে দেয়া হবে না। বাংলাদেশের জন্যে ভারত প্রায় দরজা বন্ধ। শুধু এই নয়, সীমান্তে যুদ্ধকালীন ব্যবস্থা নিতে শুরু করেছে ভারত। শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থাটাও শুরু করে দিয়েছে ভারত। ভারত একা যে খেপেছে তা নয়, খেপেছে আমেরিকাও। তারেক রহমানকে ওয়ার্নিং দিতে, মানে একেবারে সামনাসামনি বসিয়ে একটা আলটিমেটাম দিতে
ঢাকায় চলে আসার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা, আর তাই এসেছেন সার্জিও গর। তারেক রহমান আনপড় রাজনীতিবিদ হলে ভারত আমেরিকা দুই দেশকে দূরে ঠেলতেন না, কিন্তু তিনি একেবারে কাঁচা খেলোয়াড়। এখন ছুটেছেন সৌদি আরবে, রথ দেখা আর কলা বেচা একসঙ্গে দুটো কাজ সারতে। কীরকম? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পাঠিয়েছেন তুরস্কে আর নিজে গেছেন সৌদিতে। দুই দেশের সঙ্গে আমেরিকার ভালো মহরম। আবার যদি তাদের প্রভাব খাটিয়ে আমেরিকার সুনজরে আসা যায়, এবং সবচেয়ে বড় আশা, যদি শেখ হাসিনার দেশে ফিরে আসাটা আটকে দেয়া যায়। এক সময় দেশে ফেরাও, আমাদের দাও। আর এখন উল্টো বলছে তারেক রহমান সরকার, আমাদের এখানে দিও না, শেখ হাসিনাকে দিও না, ওখানে রেখে দাও। কারণটা কি? কারণ শেখের বেটি ফিরলে বিএনপি জামাতের ছদ্মযুদ্ধ শেষ হয়ে যাবে। দেশে তখন দুইটি পক্ষ, একটা মুক্তিযুদ্ধের পক্ষ, একটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ পক্ষ। একদিকে শেখ হাসিনা ও তার মুক্তিযুদ্ধের সপক্ষের জোট, অন্যদিকে বিএনপি, জামাত, ওই আরও হেফাজত, এনসিপি, এইসব বাকিরা যারা পাকিস্তানপন্থী, রাজাকার। দেশের মানুষ 24-এর অভ্যুত্থানের আসল চেহারা দেখে এতটাই ক্ষিপ্ত যে মনে প্রাণে চাইছে শেখ হাসিনা ফিরুন দেশে। তিনি ফিরে এসে বাঁচান বাংলাদেশকে। মাটির কথা, মাটি কি বলছে, এ কথাটা আমেরিকার কানে যে যায়নি এমন তো কান নয়, এমন কানটা তার পরিষ্কার আমেরিকার। আর এই মাটির কথা জানতে ও আমেরিকার মনের কথাটা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশকে জানাতে ঢাকায় আসছেন আমেরিকার বিশেষ দূত সার্জিও গর। সঙ্গে নিয়ে রেখেছেন তারেকের জন্যে লন্ডনে যাওয়া মানে লন্ডনে আবার আশ্রয় নেয়ার টিকিট, প্লেনের টিকিট। আগের বার লন্ডনে গিয়ে দেশে ফিরতে তারেকের লেগেছিল 17 বছর। তার মধ্যে তার বিরুদ্ধে একের পর এক মামলা ছিল, মৃত্যুদণ্ড, দীর্ঘ কারাবাস, জরিমানা সব ছিল। কিন্তু সেই সব কিছু উঠে গেছে, সেটা আন্তর্জাতিক খেলায়, কূটনীতিতে উঠেছে। সেই খেলার একটা খেলোয়াড় কিন্তু তারেক রহমানকে দেশে ফেরাবার ব্যাপারে ছিল ভারতও। এখন তারেক ভুলে গিয়ে চীনের সঙ্গে প্রেম করুক। এবার গেলে ফিরতে, সেবার লেগেছিল 17 বছর, এবার ফিরতে কত বছর লাগবে? জীবদ্দশায় ফিরতে পারবেন তো? আর এক বড় সমস্যা, এবার কিন্তু ওই ফেরার জন্যে আয় বাছা আয় বলে ডাক দেওয়ার জন্যে মা নেই।